আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধানের শীষের পাশাপাশি গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দিতে হবে রংপুরের জনসভায় তারেক রহমান। ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা ব্যারেজ নির্মাণের অঙ্গীকার। যাদের আত্মত্যাগে দেশে ফিরতে পেরেছেন তারাই জুলাই স্বীকার করতে চান না। লক্ষ্মীপুর জনসভায় জামায়াতের আমির। রাজনীতি থেকে পরিবারতন্ত্রের ধারাকে লাল কার্ড দেখানোর ঘোষণা। তারুণ্য ও মর্যাদার ৩৬ দফা ইশতেহার এনসিপির। এক কার্ডে নাগরিকের সব সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি। বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ার প্রত্যয়। ছুটির দিনে রাজধানী সহ সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচারণা, জনসংযোগ, মিছিল, মিটিং আর মাইকিং এ সরগরম পাড়া মহল্লা। এবং দেশের কারাগারগুলোতে বইছে নির্বাচনী আমেজ। পোস্টাল ব্যালটে মক ভোট অনুষ্ঠিত হচ্ছে ৭৪টি কারাগারে। শুরুতে জানিয়েছে ধানের শীষের পাশাপাশি জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রংপুর শহরের ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেছেন। চলুন রিপোর্টটি দেখে নেওয়া যাক। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে রংপুরের জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি প্রধান আসার অনেক আগেই রংপুরের ঐতিহাসিক ঈদগাহ মাঠের জনসভা জনসমুদ্রে পরিণত হয়। জুম্মার নামাজের পর থেকেই জনসভাস্থলে আসতে থাকেন বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষ। রংপুর বিভাগের ৮ জেলা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতি ছড়িয়ে পড়ে গোটা শহরে। পথের দুধারে অবস্থান নেওয়া নেতাকর্মী সাধারণ মানুষের ভিড় ঠেলে তারেক রহমানের লাল সবুজের বাসকে জনসভাস্থলে পৌঁছতে রাত ৮টা বেজে গেলেও ভাটা পড়েনি নেতাকর্মী সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনায়। বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান রংপুরকে সম্ভাবনাময় অঞ্চল উল্লেখ করে বলেন, রংপুরের মানুষের ভাগ্য ফেরাতে প্রয়োজন সঠিক নেতৃত্ব। এই অঞ্চল হচ্ছে কৃষি প্রধান অঞ্চল। এই দেশের এই এলাকার মানুষ, ম্যাক্সিমাম মানুষ কৃষি কাজের সাথে জড়িত এবং সেজন্যই আমরা দেখেছি যে বিগত ১৬ বছর যাবৎ সমাজের সব শ্রেণী পেশার মানুষের সাথে সাথে আমাদের কৃষক ভাইরাও কিভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, কিভাবে কৃষিজাত পণ্য দ্রব্যের দাম মূল্য বৃদ্ধি হওয়ার ফলে কৃষকদেরকে বিভিন্ন সময় কষ্টের সম্মুখীন হতে হয়েছে। এবং সেই কারণেই আমরা হিসাব নিকাশ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী ১২ তারিখে ইনশাল্লাহ ধানের শীষ সরকার গঠন করলে আল্লাহর রহমতে আপনাদের সমর্থন নিয়ে এই মুহূর্তে যাদের কৃষি ঋণ ১০,০০০ টাকা পর্যন্ত আছে আমরা সেই কৃষি ঋণ সুদ সহ ইনশাল্লাহ মওকুফ করব। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, এখন সময় এসেছে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, এই এলাকার মানুষ স্বাভাবিকভাবে কষ্টে থাকার কারণে অনেক মানুষ আছে যারা বিভিন্ন সময় রেজিস্টার বিভিন্ন এনজিও থেকে ছোট ছোট ক্ষুদ্র ঋণ গ্রহণ করে থাকে না? অনেক মানুষ কিন্তু ছোট ছোট ঋণ গ্রহণ করেছে, ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছে তারা। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাল্লাহ ১২ তারিখে আপনাদের সমর্থনে ধানের শীষ ১৩ তারিখে সরকার গঠনে সক্ষম হলে পরে ইনশাল্লাহ আমরা এই যে ক্ষুদ্র ঋণ যারা রেজিস্টার্ড এনজিও থেকে গ্রহণ করেছেন আমরা সরকারের পক্ষ থেকে এই ঋণ সেই এনজিওগুলোকে পরিশোধ করে দেব। আপনাদের পরিশোধ করা লাগবে না। এই অঞ্চলের মানুষকে সেই ঋণ পরিশোধ করা লাগবে না। প্রিয় ভাই বোনেরা, দুর্নীতিকে বাংলাদেশের অগ্রগতির পথে প্রধান অন্তরায় উল্লেখ করে তারেক রহমান বলেন, অতীতে যারা জনগণের সম্পদ লুট করেছিল তা ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে। সমগ্র বাংলাদেশে কৃষকদের ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ ইনশাল্লাহ আমরা মওকুফ করব। জামায়াত ইসলামের প্রতি ইঙ্গিত করে তারেক রহমান বলেন, অতীতে বিএনপি সরকারের অংশ থাকার পরও এখন তারা নানা অপপ্রচার চালাচ্ছে। ৯০ পরবর্তী রংপুর বিভাগে জাতীয় পার্টি এবং পরবর্তীতে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য দেখেছে অঞ্চলের মানুষ। জাতীয় পার্টির দ্বিধা বিভক্তি এবং গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর
এ অঞ্চলের বিএনপি নেতাকর্মীরা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন। তাদের প্রত্যাশা তারেক রহমান ম্যাজিকে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ এই অঞ্চলে বিপুল বিজয় অর্জনের পথে রয়েছে। মইনুল হাসান, এটিএন বাংলা, রংপুর। যাদের আত্মত্যাগের কারণে অনেকে দেশে ফিরে এসেছেন, এখন তারাই জুলাই স্বীকার করতে চান না। বিষয়টি লজ্জার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লা আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, দেশের রাজনীতিতে অতীতের পরিবারতন্ত্রকে লাল কার্ড দেখাতে চায় জনগণ। নতুন বাংলাদেশ বিনির্মাণে 11 দলীয় জোট প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ভোট কেন্দ্র পাহারা দিয়ে ফলাফল নিশ্চিত করে ঘরে ফেরার নির্দেশ দেন জামায়াত আমির। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মাসুদ রানা। বারবার উচ্চারিত করে চট্টগ্রামে নির্বাচনী সফরের অংশ হিসেবে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, ভোটে জয়ী হলে দেশের রাজনীতি থেকে পরিবারতন্ত্র মুছে দেওয়া হবে। অতীতের বস্তা পচা রাজনীতি যেটা ফ্যাসিবাদ উপহার দিয়েছে, এক না একতন্ত্র উপহার দিয়েছে, দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে, ডুবিয়ে দিয়েছে, ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। পরে লক্ষ্মীপুরে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে 11 দলীয় জোটে নির্বাচনী জনসভায় জুলাই যোদ্ধাদের কারণে কারো কারো দেশে ফেরা হলেও এখন তাদেরকে অবহেলা করছে বলে অভিযোগ করেন জামায়াতের আমির। যাদের কারণে অনেকের দেশে ফিরে আসা, যাদের কারণে নির্বাচনের কথা বলা, যাদের কারণে দেশ শাসনের কেউ কেউ কারো কারো স্বপ্ন দেখা, তারা তাদেরকে অস্বীকার করছেন। লজ্জা, লজ্জা, এটা মেনে নেওয়া যায় না। জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই জোটকে, এই ঐক্যকে নির্বাচিত করে, আমরা কথা রাখবো ইনশাআল্লাহ। আমরা যুবকদের স্বপ্নের অগ্রগামী বাংলাদেশ দেখতে চাই। কুমিল্লা লাকসাম স্টেডিয়ামের নির্বাচনী জনসভায় শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হলে জুলাই যোদ্ধাদের আরও কাজ করার সুযোগ দিতে হবে। এরপর টাউন হল মাঠে জনসভায় তিনি বলেন, জুলাই পরবর্তী সময়ে জামায়াতে ইসলাম কোনো মামলাবাজি করেনি, তবে অন্য একটি দল নীরবে চাঁদাবাজি করেছে। জনগণের ভোট নিয়ে কেউ যদি অন্য কোনো চিন্তা করেন, এই যুবকরা সিংহ হয়ে গর্জন করবে। সিংহের থাবা সামাল দিতে পারবেন না, সুতরাং নিজের চাওয়া কারো ভোটের দিকে হাত বাড়াবেন না। সে স্লোগান হচ্ছে, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দেব না, এই দিন এখন আর নাই। এ সময় প্রত্যেককে গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির। মাসুদ রানা, এটিএন বাংলা। বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকারে 36 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারুণ্য ও মর্যাদা নির্ভর ইশতেহারে গুরুত্ব পেয়েছে জুলাই সনদের আইন ও বিচার নিশ্চিত করা, মানবতা বিরোধী অপরাধের শাস্তি নিশ্চিত করা ও স্বাস্থ্য শিক্ষার উন্নয়ন ও অর্থনৈতিক সংস্কার। ইশতেহারে উঠে এসেছে একই কার্ডে সকল সুবিধা নিশ্চিত করা, ন্যূনতম 100 টাকা মজুরি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়। 11 দলীয় জোট সরকার গঠন করলে এই ইশতেহার বাস্তবায়ন করা হবে বলে জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তরিক ইসলামের রিপোর্ট। 24-এর প্রজন্ম একটা নতুন প্রজন্ম আকারে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। ফলে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জায়গায় আমরা এই প্রজন্মকে কিভাবে কাজে লাগাবো, এ কারণে তারুণ্য আমাদের অন্যতম প্রধান এজেন্ডা। 11 দলীয় জোটে থাকলেও দলগতভাবে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারুণ্য এবং মর্যাদাকে প্রাধান্য দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নযোগ্য 36 দফার এই ইশতেহার হয়েছিল ফ্যাসিবাদের সময়ে মানুষের ন্যূনতম মানবাধিকার। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, ক্ষমতায় গেলে জুলাই গণহত্যা সহ বিগত সরকারের সময়কার গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধের বিচারে কমিশন গঠন করা হবে। জুলাইয়ের গণহত্যা এবং গত 16 বছরের যে গণহত্যা, শাপলা হত্যাকাণ্ড এবং পিলখানা হত্যাকাণ্ড, গুম, খুন সহ যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর বিচার, অনেক বিচার কার্যক্রম অব্যাহত শুরু হয়েছে, এগুলো চলমান থাকবে এবং সেগুলোকে কিভাবে আমরা আরো সুষ্ঠুভাবে নিশ্চিত করতে পারবো এবং যেগুলো শুরু হয় নাই সেগুলো আমরা কিভাবে নিশ্চিত করব। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে চালু করা হবে হিসাব দাও পোর্টাল। ভোটাধিকার বয়স 18 থেকে কমিয়ে 16 বছর করার প্রস্তাব করেছে দলটি।
কর জিডিপি বাড়ানোর মাধ্যমে স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন করা হবে বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। 5 বছরে 75% শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং উচ্চশিক্ষায় 6 মাসের বাধ্যতামূলক ইন্টার্নশিপের কথা বলছে দলটি। ভারতের সাথে আমাদের যে সীমান্ত হত্যা, বর্ডার কিলিং ইস্যু, যেটা বাংলাদেশের সৃষ্টির পর থেকে যে সমস্যার এখনো সংকট হয়নি, আন্তর্জাতিক নদী সমূহের পানির ন্যায্য হিস্সা, এছাড়া জুলাইয়ের যারা খুনিরা রয়েছে, শেখ হাসিনা সহ যারা আওয়ামী লীগের যারা অপরাধী রয়েছে তাদেরকে ফিরিয়ে আনা, অসম চুক্তি সহ সকল বিদ্যমান ইস্যুতে কূটনৈতিক ও রাজনৈতিক পর্যায়ে সর্বোচ্চ দৃঢ় ভূমিকা নেওয়া হবে। প্রয়োজনে আন্তর্জাতিক সংস্কার আদালতে যাওয়া হবে। সাধারণ মানুষকে স্বস্তি দিতে মুদ্রাস্ফীতি 6% নামিয়ে আনা এবং ঘন্টায় 100 টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করার সুপারিশ করেছে দলটি। এছাড়া টিসিবির ট্রাকের লাইনের পরিবর্তে ডিজিটাল কার্ডের মাধ্যমে পণ্য প্রদানের ঘোষণাও স্থান পেয়েছে ইশতেহারে। আমরা বলতেছি যে একটা ইউনিক কার্ড আমাদের দরকার, নাগরিক কার্ড, যেখানে এনআইডি যেটা আমরা সেটাকেই একটা নাগরিক কার্ড হিসেবে, যেখানে আমার সব ধরনের সুযোগ সুবিধা সেই একটা কার্ডের মাধ্যমে প্রত্যেকটা নাগরিক পাবে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার একটাই আইডেন্টিটি হওয়া উচিত। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দেশের কারাগারগুলোতে বইছে নির্বাচনী আমেজ। ৭৪টি কারাগারে হয়েছে মক ভোট। এবারে নির্বাচনে পোস্টাল ব্যালটে গণভোট এবং জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন কারাবন্দীরা। ভোট দিতে সাবেক মন্ত্রী, এমপি, সচিব ও সরকারি কর্মকর্তা সহ প্রায় 40 জন ভিআইপি বন্দীর পাশাপাশি মোট ৫,৯৬০ জন নিবন্ধন করেছেন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতিও চূড়ান্ত করেছে কারা কর্তৃপক্ষ। কারাগারের ভোট উৎসব নিয়ে আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের ইতিহাসে প্রথমবারের মতো 4 দেয়ালে আটক বন্দীদের মধ্যেও এনেছে উৎসবের আমেজ। কেন্দ্রীয় ও জেলা মিলে এবার ৭১টি কারাগারে হচ্ছে পোস্টাল ভোট। প্রায় ৮৪,০০০ কারাবন্দীর মধ্যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আবেদন করেছিলেন ৬,২৯০ জন। যাচাই বাছাই শেষে নিবন্ধিত হয়েছেন ৫,৯৬০ জন বন্দী। নিবন্ধিত কারাবন্দীদের মধ্যে পতিত আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, এমপি ও প্রশাসনের আমলাসহ ৫৮ জন রয়েছেন। কারা সূত্র মতে ভোট দিতে নিবন্ধন করেছেন সাবেক মন্ত্রী শাহজাহান খান, আনিসুল হক, ডাক্তার এনামুর রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাদেক খান, আব্দুল আজিজ ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ অনেকেই। আইজি প্রিজন্স জানিয়েছেন, এজন্য ইসির নির্দেশনা অনুযায়ী কারাগারে তৈরি হয়েছে বুথ ও নজরদারি ব্যবস্থা। সাবেক মন্ত্রী, এমপিদের মধ্যে 40 জনের কিছু অধিক সংখ্যক তারা রেজিস্টার করেছেন। এছাড়া অন্যান্য হাই প্রোফাইল অনেক বন্দী আছেন, তারা রেজিস্টার করেছেন। কারাগারগুলোতে ওই ট্রেনিং খাম এবং ব্যালট এবং ওগুলো আমরা তাদের কাছে পাঠিয়ে দেব এবং তারা এই এক্সারসাইজ মানে অ্যাকচুয়াল ভোটিং এর আগে তারা পুরো জিনিসটা কিন্তু হাতে কলমে দেখবে। শুধু তাই নয়, এবারের নির্বাচনে আরও এক ব্যতিক্রম। কারাগারে থেকে ভোটের লড়াইয়ে 2 এমপি প্রার্থী। গোপালগঞ্জ 1 আসন পেতে কারাগারে থেকেই ভোট করছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল এবং গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী কিবরিয়া মিয়া। আরপিও অনুসারে উনি এলিজিবল ক্যান্ডিডেট হয়েছেন। যেহেতু আমরা কারাগার থেকে যারা আগ্রহ প্রকাশ করেছেন প্রার্থী হওয়ার জন্য তাদেরকে আমরা ফ্যাসিলিটেট করেছি। তারা ডকুমেন্ট সাইন করে গিয়েছেন, ওকালতনামা অন্যান্য বিষয়গুলো সাইন করেছেন। নির্বাচন বিধি অনুসারে এটা বৈধ, যেহেতু তারা কনভিক্টেড না, তো নিয়ম অনুযায়ী করছে। ইচ্ছে থাকা সত্ত্বেও এনআইডি ও মোবাইল ফোন নম্বরজনিত সমস্যার কারণে পোস্টাল ভোটের জন্য অধিকাংশ কয়েদি সফলভাবে নিবন্ধন করতে পারেননি। আগামীতে এই কার্যক্রমে আরও বেশি বন্দীদের যুক্ত করতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে কারা কর্তৃপক্ষ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় মুখরিত রাজধানীর অলিগলি ও পাড়া মহল্লা। নির্বাচিত হলে এলাকার সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। সভা সমাবেশ, লিফলেট বিতরণ আর মিছিলে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে এবারের নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর প্রতিটি আসনেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রাজধানীর মেরুল বাড্ডায় গণসংযোগ করেছেন ঢাকা 11 আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো দল সহিংসতার পথ বেছে নিলে তাদের পরিণতি 5 আগস্টের মতোই হবে। কেউ যদি সন্ত্রাসী কার্যক্রম
করার চেষ্টা করে। ভোটের দিন তাদের কোনো ধরনের প্ল্যান থাকে, আমরা সেই প্ল্যানকে পরাস্ত করার জন্য যা যা করার আমরা শাসা করব। একই আসনের বিএনপির প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম বাড্ডায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবেন। 12 তারিখ স্বতঃস্ফূর্তভাবে নারী পুরুষ সবাই ইয়াং জেনারেশন ভোট দিতে যাবে এবং ধানের শীষের পক্ষই দিবে। বাসাবো এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঢাকা 9 আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। নির্বাচিত হলে এলাকায় গ্যাস সংকট নিরসনের পাশাপাশি রাস্তাঘাট উন্নয়নের কথা জানান তিনি। একই রাস্তা দিয়ে আমি হেঁটে যাই, একই রাস্তাতে আমি যেমনভাবে যাই এলাকার প্রতিনিধি সমান। তাদের দুঃখগুলো আমার দুঃখ, আমার দুঃখগুলো তাদের দুঃখ। একই দুঃখে আমরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, শুধু সেই সুবিধাগুলি বাস্তবায়ন করাই হচ্ছে আমার মূল লক্ষ্য। এদিকে ঢাকা 17 আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান করাইল বস্তি এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তিনি বলেন, মানুষ পরিবারতন্ত্র ও আমলাতন্ত্র থেকে মুক্তি চায়। মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা এইগুলো থেকে মুক্ত করার জন্য মানুষের কাছে এসেছি। রাজধানীর শাহজাহানপুর এলাকায় প্রচারণা চালিয়েছেন ঢাকা 8 আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। পত্র পত্রিকায়, মিছিলে, মিটিংয়ে, রেডিওতে, বক্তব্যে তারা বলছে, শুনছে নির্বাচন কমিশন, কমপ্লেন কেন করতে হবে? এই জন্য আমি মনে করি যে এই মুহূর্তে ওদের সঙ্গে আমাদের লেভেল প্লেইং ঠিক নাই। এছাড়া রাজধানীর আদাবরে গণসংযোগ করেছেন ঢাকা 13 আসনের বিএনপি জোটের প্রার্থী ববি হাজ্জাজ। মানুষের তো স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। সালামসিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 8 আসনের শাহজাহানপুর এলাকায় আছেন আমাদের সহকর্মী জামিল হাসান শান্ত। সেখান থেকে তিনি নির্বাচনী খবরাখবর জানাচ্ছেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি শাহজাহানপুরে। এটি ঢাকা 8 আসনে অন্তর্ভুক্ত। এই আসনটি কিন্তু সকাল থেকে এই আসনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু ফজরের নামাজের পর থেকে এই এলাকায় প্রচারণা চালিয়েছেন। আর তারা কিন্তু বিভিন্ন এলাকার বিভিন্ন দিকে গিয়ে কিন্তু বিভিন্ন মিটিংয়ের পাশাপাশি সেমিনার তারা করেছেন এবং মতবিনিময় সভাও কিন্তু তারা করেছেন। এই এলাকা থেকে বিএনপি প্রার্থী রয়েছেন মির্জা আব্বাস এবং তার প্রতিপক্ষ রয়েছেন 11 দলীয় জোটের শাপলাকুলি প্রতীক নিয়ে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। এই এলাকায় কিন্তু দেখা গিয়েছে অভিযোগ পাল্টা অভিযোগের অনেক ব্যাপার কিন্তু এই পর্যন্ত দেখা গিয়েছে। তবে এলাকার যারা সাধারণ এবং স্থানীয় মানুষরা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন শুধুমাত্র প্রচারণা নয়, এলাকার উন্নয়নে যে ভূমিকা রাখবেন এবং এই এলাকার সার্বিক যে সকল বিষয় রয়েছে, যেমন মাদকের একটি সমস্যা রয়েছে, সেই পাশাপাশি কিন্তু এলাকার সন্ত্রাস চাঁদাবাজি যে দূর করতে পারবেন তাকে কিন্তু এলাকার মানুষরা আগামী নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এলাকায় ভোটার সংখ্যা রয়েছে 2,70,000-এরও বেশি এবং এই এলাকায় কিন্তু হাত পাখারও প্রার্থী রয়েছেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে শাহজাহানপুর থেকে ঢাকা 8 আসনে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সপ্তাহব্যাপী নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী আগামীকাল অনুষ্ঠিত হবে। রাজধানীর বিএফডিসিতে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মিজান শাহজাহানের রিপোর্ট। প্রত্যেকটা শ্রেণীর মানুষ গুত্র সবাই একসাথে একই আদর্শে একই বাক্সে ভোট দিবে, সেটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আদর্শ। মানে স্পিকার, 2.5 দশকেরও বেশি সময় ধরে নিয়মিত বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে ডিবেট ফর ডেমোক্রেসি। সনাতনী থেকে সংসদীয় পদ্ধতির বিতর্ক, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে নতুন মাত্রা পেয়েছে 2.5 দশকের আয়োজন। হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, এই পদযাত্রা সহজ ছিল না। অনেক চড়াই উতরাই পার হয়ে টিকে আছে ডিবেট ফর ডেমোক্রেসি। গত পতিত আমলে ডিবেট ফর ডেমোক্রেসি যে অনবদ্যভাবে তাদের যে লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছিল, এই যুক্তির চর্চার মাধ্যমে, মেধামনন চর্চার মাধ্যমে যে কথাগুলি বলবার চেষ্টা করেছিল, সেই কথাগুলোর মধ্যে অনেক বাধা বিপত্তি এসেছিল। মাঝে মাঝে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যেত, মাঝে মাঝে চালু হতো, মাঝে মাঝে গোয়েন্দা সংস্থার রোশনালে পড়তে হতো, মাঝে মাঝে রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে রোশনালে পড়তে হতো। এরকম নানা চড়াই উতরাই পেরিয়ে কিন্তু ডিবেট ফর ডেমোক্রেসি তাদের কার্যক্রম তারা দীর্ঘদিন থেকে চালিয়ে আসছে এবং সেই কার্যক্রমের সবচেয়ে বড় শক্তি ছিল বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তাদের শিক্ষকরা। আসন্ন জাতীয় সংসদ ও গণভোটকে সামনে রেখে গত 23 জানুয়ারি শুরু হয় এবারের নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা। উদ্বোধন করেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর রওনক জাহান। ঘোষণা করছি
এরই মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে পর্যবেক্ষণ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন সহ আরও অনেকে। শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রচিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। এদিন গ্র্যান্ড ফাইনালে আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু হলে প্রতিহিংসার রাজনীতির অবসান হবে শীর্ষক ছায়া সংসদে সরকারি ইডেন মহিলা কলেজ মুখোমুখি হবে স্টেট ইউনিভার্সিটির। চ্যাম্পিয়ন দল পাবে নগদ 2 লাখ, রানার আপ 1.5 লাখ, তৃতীয় স্থান অধিকারী দল 1 লাখ ও শ্রেষ্ঠ বক্তা পাবে 50,000 টাকা ও সম্মাননা। এরই মধ্যে তৃতীয় স্থান নিশ্চিত করেছে তেজগাঁও কলেজ। নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতাগুলো ধারাবাহিকভাবে প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আবারও সালাম সিল ভোটের গাড়ির খবর। মাছের ঘের দখল, অনুন্নত চিকিৎসা সেবা ও কাঁচা সড়ক সহ নানা ভোগান্তিতে বাগেরহাট 3 আসনের বাসিন্দারা। এখানকার ভোটাররা বলছেন বিগত আমলে কোনো সরকারই তাদের এই সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেয়নি। তাই এবারের নির্বাচনে তারা একজন যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান, যিনি এসব সমস্যার সমাধানে কাজ করবেন। এহসানুল গনি স্বজনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। রামপাল ও মংলা উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট 3 আসন। এই আসনটিতে ইউনিয়ন রয়েছে 16টি। 2,66,884 জন ভোটারের এই আসনটির মানুষের প্রধান জীবিকার মাধ্যম হচ্ছে মৎস্য চাষ। তবে ক্ষমতাসীন দখলদারদের কাছে জিম্মি এখানকার মৎস্য চাষিরা। স্থানীয় বাসিন্দারা বলছেন ক্ষমতা বদল হলেও এখানে বদলায়নি দখলদারিত্ব। বনদস্যুকে ফিরে আনতে পারবে, সন্ত্রাসী কমাতে পারবে, চাঁদাবাদ মুক্ত করতে পারবে, আমরা সেই ধরনের প্রার্থী চাচ্ছি। এখানে একজন সৎ, যোগ্য, শিক্ষিত, স্মার্ট প্রার্থী চাই। আমরা তো ভালো এমপি চাই, যাতে গরিব মানুষ যাতে আমরা আশ্রয় পাই। বাগেরহাট 3 আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদুল ইসলাম। মানবিক বাংলাদেশ করব বা সাম্যের বাংলাদেশ করব বা বিএনপি প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবে না, এবং আমরা চেষ্টা করব সব দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে এই জনগণটা করার জন্য। নির্বাচনী প্রচারণায় একটি দলের পক্ষ থেকে নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াত প্রার্থী আব্দুল ওয়াদুদ শেখ। আমার স্ত্রী ইলেকশন ওয়ার্ক করতে এসে বাধার সম্মুখীন হচ্ছে এবং সেখানে মাঝে মধ্যে দেখা যাচ্ছে তাকে বাধা দেওয়া হচ্ছে, অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। প্রোগ্রামে গেলে সেখানে তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। ভোটাররা বলছেন বিএনপি ও জামায়াত মনোনীত এই 2 প্রার্থীর মধ্যে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, বাগেরহাট। সালাম সিল ভোটের গাড়ি নিয়ে সিলেটের গোয়েনঘাটে আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী হালচাল। সালাম সিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি সিলেটের গোয়েনঘাট বাসস্ট্যান্ড এলাকায়। এই আসনটি মূলত গোয়েনঘাট এবং কোম্পানিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার 5,14,000-এর মতন। এখানে যারা সাধারণ ভোটার যারা রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, তাদের কাছে জানবো যে আপনারা এই আসন্ন নির্বাচন নিয়ে কি প্রত্যাশা করছেন। আমরা চাই আসনে একজন যোগ্য মানুষ নির্বাচিত হোক, কারণ এই এলাকার রাস্তাঘাট অবস্থা অনেক খারাপ। আমরা চাই উনি রাস্তাঘাটের কাজ করুক আমরা, এবং স্মার্ট বাংলাদেশ গড়ুক। আগামী বাংলাদেশ হোক দুর্নীতিমুক্ত, সুদমুক্ত এবং অত্যাচার মুক্ত। আর কেউ যেন মাজলুম না হয়, সবাই জালিম না হয়, জালিম হওয়ার সুযোগ দিবেন না, আপনারা স্বৈরাচারী হওয়ার সুযোগ দিবেন না। শুনছিলেন এখানে সাধারণ একজন ভোটারের কথা। তারা চাচ্ছেন যে আসন্ন নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন। সালাম সিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। শেরপুরে জামায়াতের এক নেতাকে প্রকাশ্যে নির্বাচনের প্রচারণার সময় হামলা করে হত্যার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুর আসনের 11 দলীয় নির্বাচনী জনসভায় তিনি বলেন, অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। খুনিদেরকে গ্রেফতার করতে হবে, আর যেন জামাত ইসলামী সহ কোন দলের প্রার্থীদের উপরে হামলা করা না হয়, সেটা নিশ্চিত না করলে দেশ যদি সহিংস হয়ে ওঠে, এই নির্বাচন নিরপেক্ষ হবে না। আমাদের প্রত্যাশিত নির্বাচনকে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু করার জন্য প্রধান নির্বাচন কমিশনার, প্রধান উপদেষ্টা
আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তাদের সকলের কাছে আমি অনুরোধ জানিয়ে জামায়াত একজন নারীকেও প্রার্থী করেনি, অথচ নারীর ক্ষমতায়নের কথা বলে প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলীয় চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় নারীদের নিয়ে জামায়াতের দ্বিমুখী আচরণ মানুষের মনে সংশয় ও বিভ্রান্তি তৈরি করছে। আপনাদের নিজেদের মধ্যেই গলদ রয়েছে। আপনারা যদি কোনোভাবেই আপনাদের হাতে যদি ক্ষমতা আসে, এদেশে সবচাইতে বেশি বিপন্ন হবে নারীরা। তার কিছু প্রমাণ রয়েছে, কারণ আপনারা তাদের পরিপূর্ণ বিকাশ আপনারা চান না। তারা একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিক, এটা আপনারা চান না। তারা একটি রাষ্ট্রের নেতৃত্ব দিক, এটা আপনারা চান না। এখন ভোট পাওয়ার জন্য আপনারা নানা ধরনের বিভ্রান্তি তৈরি করছেন এবং আপনাদেরই এক একজনের মুখ থেকে এক এক ধরনের কথা বেরিয়ে আসছে। টাঙ্গাইল ৭ আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ও এটিএন নিউজ এবং এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের উপদেষ্টা ডিএ তায়েব। মির্জাপুর উপজেলার উফুলকি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ধানের শীষের লিফলেট বিতরণ করেন। পরে মাঝালিয়া বাজারে আয়োজিত সভায় বক্তব্য রাখেন চিত্রনায়ক ডিএ তায়েব। এছাড়াও বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান ডিএ মতিন, মির্জাপুর বিএনপির সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সরবরাহ কমের অজুহাতে রাজধানীর সবজির বাজার চড়া বেড়েছে ডিম ও মুরগির দামও। বিক্রেতারা বলছেন, নির্বাচনের কারণে বাজারের সরবরাহ যেমন কম, তেমনি ক্রেতাও কম। এর প্রভাব পড়েছে বাজারে। রাজধানীর বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আনান তাসিন রি। রাজধানীর কারণ বাজার থরে থরে সাজানো শীতের সবজি সরবরাহ থাকলেও সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি সব সবজির দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। রোজার আমেজ শুরু হবে, আশা করি শবে বরাতের পরপরই শুরু হবে। তবে রোজার যে মূল যে পণ্যটা সেটা হলো লেবুর দাম কিন্তু অনেক ঊর্ধ্বগতি। বিক্রেতারা বলছেন, নির্বাচনের প্রভাবে বাজারে ক্রেতা যেমন কম, তেমনি কমেছে সরবরাহ। ডজন কিনলাম আজকে 110 টাকা করে, 15 দিন আগে যেমন কিনছি তখন 110 টাকাই ছিল। লোকজনের সঙ্গে দেয় না, শুক্রবার কাস্টমার নাই, ক্রেতার সঙ্গে একবারে কম। নির্বাচনের পরে কি ভালো হয় কিনা আল্লাহ জানে। এদিকে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে মুরগির। কেজিতে 20 থেকে 30 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। মুরগি ব্রয়লার 180 করে কেজি। চারিদিকে পিকনিক অনুষ্ঠান, খালি অর্ডার, এই জন্য মুরগি কমে যাওয়া, মুরগির দামটা বেড়ে গেছে। সামনে রোজা আসতেছে। চাল, ডাল, তেল, মাছ ও গরুর মাংসের দাম অপরিবর্তিত আছে। আনান তাসিন রি, এটিএন বাংলা, ঢাকা। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানের সরকার পতন ঘটানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে দেশটির সরকারি অবকাঠামো ও ভবনে হামলা চালাতে পারে মার্কিন সেনারা। এছাড়া দেশটির সেনাবাহিনী সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর উপরও হামলা হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা। এদিকে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক হামলার বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তুরস্ক। ইস্তাম্বুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে বৈঠকের পরে কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। চীনের সাথে সাম্প্রতিক ব্যবসায়িকভাবে ঘনিষ্ঠতা নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চীনের সাথে ঘনিষ্ঠ হওয়া যুক্তরাজ্যের জন্য খুবই বিপজ্জনক। বর্তমানে বেইজিং সফরে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই সফরে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছেন তিনি। উড়ো চিঠিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূ পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর নাহরিন ইসলাম খানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। চিঠিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার বিকেলে একটি অজ্ঞাত সাদা প্রাইভেট কার তার বাসার সামনে এসে কেয়ারটেকারের হাতে একটি খাম দিয়ে চলে যায়। এতে কম্পিউটার টাইপ করা স্বাক্ষরবিহীন চিঠিতে ধর্ম ও রাজনীতি নিয়ে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার হুমকি দেওয়া হয়।
নাহিদ ইসলাম খান জানান, তিনি নিয়মিত টেলিভিশন টক শোতে অংশ নেন এবং তার বক্তব্য কোনো বিশেষ রাজনৈতিক পক্ষের অপছন্দ হওয়ায় এ ধরনের হুমকি দেওয়া হতে পারে। সংস্কৃতি বিরোধী সব ধরনের আস্ফালনের বিরুদ্ধে কবিতাই হবে প্রতিরোধের ভাষা, এমন প্রত্যয় ব্যক্ত করেছে জাতীয় কবিতা পরিষদ। 38তম জাতীয় কবিতা উৎসব 2026 উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক চৌধুরী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, এই সময় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মোহন রায়হান ও সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্ট্যালিন। তারা জানান, 1 ও 2 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করবেন জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধ পিতা মীর মুস্তাফিজুর রহমান। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আলোচক থাকবেন অধ্যাপক সলিমুল্লাহ খান। 2 দিনব্যাপী এই উৎসবে দেশ বিদেশের কবি ও সাহিত্যিকরা অংশ নেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এবারে খেলার খবর। সিরিজের প্রথম টি-20তে অস্ট্রেলিয়াকে 22 রানে হারিয়েছে পাকিস্তান। দীর্ঘ 7 বছর পর অবশেষে জয়ের দেখা পেল সালমান আলী আগার দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চলমান এই সিরিজে বিশ্বকাপ স্কোয়াডের 5 জনকে রাখেনি অস্ট্রেলিয়া। টস জিতে আগে ব্যাট করতে নেমে 169 রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে 146 রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। ধানের শীষের পাশাপাশি গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিতে হবে, রংপুরের জনসভায় তারেক রহমান। ক্ষমতা গেলে দ্রুত তিস্তা ব্যারেজ নির্মাণের অঙ্গীকার। যাদের আত্মত্যাগে দেশে ফিরতে পেরেছেন তারাই জুলাই স্বীকার করতে চান না। লক্ষ্মীপুরের জনসভায় জামায়াতের আমির। রাজনীতি থেকে পরিবারতন্ত্রের ধারাকে লাল কার্ড দেখানোর ঘোষণা। তারুণ্য ও মর্যাদার 36 দফা ইশতেহার এনসিপির। এক কার্ডে নাগরিকের সব সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি। বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ার প্রত্যয়। ছুটির দিনে রাজধানী সহ সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচারণা। জনসংযোগ, মিছিল, মিটিং আর মাইকিং এর সরগরম পাড়া মহল্লা। এবং দেশের কারাগারগুলোতে বইছে নির্বাচনী আমেজ। পোস্টাল ব্যালটে মক ভোট অনুষ্ঠিত হচ্ছে 74টি কারাগারে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।